গণঅভ্যুত্থান পরবর্তী নানা সংকট আর টানাপোড়েন দেখা গেলেও নির্বাচন ইস্যুতে আবারও ঐক্যমত্য দেখা যাচ্ছে পুরনো জোট শরিক বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে। এই দুটি দলই এখন বলছে সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এসব বিষয় নিয়ে আজকে আমাদের ভোটের ট্রেন আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বাগত জনাব শিশির মনির আমাদের আজকের ভোটের ট্রেনে। আমরা সরাসরি প্রশ্নেই চলে যাই। শুরুতে আপনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেই, যেটি হলো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার একটা বক্তৃতা আজকে বলেছেন যে ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে, আগস্ট থেকে সেপ্টেম্বরেই হতে পারে, নির্বাচন বিলম্বিত করার সুযোগ নাই। এবং আপনাদের যিনি নেতা নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও এই ঐকমত্য কমিশনে বললেন নির্বাচনে কোনো নির্দিষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, যে কারণে ষড়যন্ত্র হচ্ছে। মানে এই যে নির্বাচন ব্যাপারে জামাত এবং বিএনপির এই কথাবার্তার একটা মিল আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয় দুইটি ব্যাপার, যে এখন থেকে কি নির্বাচন ইস্যুতে আপনারা একইভাবে কথা বলবেন কি না? আর দ্বিতীয়ত, এই যে বিএনপি নেতা যে বলল যে আমির খসরু মাহমুদ চৌধুরী যে আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে, আপনারাও কি মনে করেন যে আগস্ট সেপ্টেম্বরেই নির্বাচন হতে পারে? আসলে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আগামী বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে চান। এখানে দেখেন কয়েকটি বিষয় একসাথে জড়িত। একদিকে হলো সংস্কার নিয়ে কথা হচ্ছে, ঐকমত্য কমিশনের সঙ্গে কথা হচ্ছে। বিএনপিও বলছে, জামাত ইসলামী বলছে, এনসিপি বলছে, অন্যান্য যারা দল আছে সবাই বলছে। ফলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো হলো একটা কনসেনসাসে পৌঁছা, একটা চার্টারে স্বাক্ষর করা, একটা ঐকমত্যে পৌঁছা এবং ইলেকশন করা, এবং একটা আরেকটার সঙ্গে পরিপূরক। একটা কিন্তু আরেকটার চাইতে আরেকটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু না। ফলে এখানে ইম্পর্টেন্টটা হলো যে আমরা যেটা দেখছি, আমরা যেটা ভাবছি যে ইলেকশনের যেমন একটা রোডম্যাপ থাকা উচিত, সংস্কারেরও একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা উচিত। আজকে আমরা যে কথা বললাম, আগামীকালকে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা আছে। কথা হয়ে যাওয়ার পরে ঐকমত্য কমিশনের প্রথম যে রাউন্ড, এটি শেষ হয়ে যাবে, দেন দ্বিতীয় রাউন্ড শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের পরে একটি চার্টার হবে, চার্টারে সকলেই স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে ওই চার্টার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে জনাব আমির খসরু মাহমুদ যেটা বলছেন যে আগস্ট থেকে অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, কিসের বেসিসে তিনি বলছেন তা আমার কাছে পরিষ্কার নয়। তবে আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়াটাও যেমন একই সাথে চলা উচিত, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই ক্ষেত্রে একটা আরেকটার পরিপূরক, কোনোটা কারোর চাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। কিন্তু জনাব শিশির মনির, আপনাদের নেতার বক্তব্য তো এটাই স্পষ্ট যে নির্বাচনের রোডম্যাপ দিতে সরকার মানে একটা অস্পষ্টতা আছে, অন্তত এইটুক তো দেখা যাচ্ছে, এবং আপনারা বলছেন যে এই কারণে ষড়যন্ত্র হচ্ছে। মানে সেই ষড়যন্ত্রটা কোথায়, মানে কিভাবে ষড়যন্ত্রের গন্ধটা আপনারা পাচ্ছেন, কেমন সেটা? ষড়যন্ত্রের গন্ধ যেভাবে সবাই বলা বলি করছে, সেটা হলো আনরেস্ট করার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্ন দাবি নিয়ে হাজির হচ্ছে। তো একটা সরকার এতদিন পরে, একটা পতিত সরকারের পরে একটা জনগণের সরকার যেহেতু আসছে এখানে সবাই সবার দাবি প্রকাশ করবে, এটা তো স্বাভাবিক। আমি তো মনে করি এটা অস্বাভাবিক কিছু না। সকলেই সকলের দাবি প্রকাশ করতে পারে, বলতে পারে। আগে বলতে পারতো না, ক্ষোভ প্রকাশ করছে তারা, এবং ক্ষোভ প্রকাশটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। এগুলোকে ডিল করা দরকার, এগুলোকে সুন্দর করে এগুলো তাদের সঙ্গে কথা বলা দরকার। রাস্তায় যেন অযথা নেমে কোনো কারোর জন্য জনগণের ভোগান্তি না হয়, তার চাইতে বরঞ্চ আলাপ আলোচনা করে সমাধান করা দরকার। তা যদি করা যায় তাহলে তো এখানে অন্য কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। ফলে কিন্তু এখানে একটা জিনিসের মধ্যে আমি একটু মনে করি যে হওয়া উচিত, যেটা বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সিঙ্গেল ভয়েসে কথা বলা উচিত। সেই সিঙ্গেল ভয়েসটা কি? সিঙ্গেল ভয়েসটা হলো সংস্কার হবে, নির্বাচন হবে। এখানে সন্দেহের তো কিছু নাই। ইউনূস সরকার তো প্রায় বলছেনই যে তিনি জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান। এর মধ্যে যে সংস্কার আলোচনাটা চলছে, বিএনপি সেখানে পার্টিসিপেট করছে, এনসিপি সেখানে পার্টিসিপেট করছে। যদি তাই হয় জনাব শিশির মনির, যদি তাই হয় তাহলে কেন আপনাদের নেতা আবার বলছে যে নির্বাচনের রোডম্যাপটা সুনির্দিষ্ট করা উচিত? মানে এই বক্তব্যের তাহলে মানে কি?
উচিত বলাতে তো অসুবিধার কোনো কারণ নেই, যদি একটা অথরিটি থাকে দেশে। মানে তাহলে আর সেই কি ক্লিয়ার authority-কে করতে যদি পারে? মানে আমরা এটাই জানতে চাচ্ছি যে নির্বাচন ইস্যুতে কি আনক্লিয়ারনেস আছে আর কি স্পষ্ট করতে পারে সরকার, আপনারা কি মনে করেন? সকলেই যেটা বলছেন, আমির খসরু সাহেব বলছেন জুলাই থেকে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন, আগে কথা হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, পরে কথা হয়েছে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন। তো যেটা স্পষ্ট করা উচিত বলতে যেটা মানুষ বলছে, আমি যেটা বুঝি সেটা হলো একটা টাইম ফ্রেম ঘোষণা করা। তো টাইম ফ্রেম বড় আকারে ঘোষণা হয়েছে জানুয়ারি থেকে জুনের মধ্যে, কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বলেনি। তো যেহেতু সুনির্দিষ্টভাবে বলেনি, সেজন্য উদ্বেগ প্রকাশ করছেন। এতটুকু উদ্বেগ তো রাজনৈতিক দলের লোকেরা প্রকাশ করতেই পারেন। আমি তো এতে নেগেটিভ কিছু দেখি না, এতে খারাপও কিছু দেখি না। কিন্তু আমি মনে করি সংস্কার প্রক্রিয়াটাকে ভায়োলেট করে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়াটা, এই অ্যাটিটিউডটা সঠিক না। জনাব শিশির মনির, আমরা একটু ঐকমত্য কমিশনের আলোচনায় আসি। সেইখানে আপনারা বললেন যে গণভোটের মাধ্যমে সংস্কারের আইনগত ভিত্তির আনার সুপারিশ করেছে জামাত ইসলাম। মানে আমাদের প্রশ্ন হলো যে তার মানে এই যে সংস্কারের যে আলোচনা, 166 প্রস্তাব, ঐকমত্য কমিশনের অ্যাক্টিভিটি, মানে এইগুলোর কি আসলে আইনি ভিত্তি নেই? দেখেন, এই যে ঐকমত্য কমিশন, তার আগে ছিল বিভিন্ন বিষয়, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন দুর্নীতি দমন। এই যে কমিশনগুলো রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে একটা ঐকমত্য কমিশন গঠিত হলো। ঐকমত্য কমিশন সবল রাজনৈতিক দলের কাছে 166টা প্রস্তাব পাঠালো, প্রস্তাবের জবাব দিল সবাই, তাদের সঙ্গে কথা হলো, কিছু বিষয়ে একমত হলো, আবার কিছু বিষয়ে দ্বিতীয় রাউন্ডে আলোচনা শুরু হবে। যে বিষয়গুলোতে একমত হবে, এই বিষয়গুলো কি করে বাস্তবায়ন হবে? আগামী যে নির্বাচন হবে, বিএনপির প্রস্তাব হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তো বিএনপি কি চায়? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন কি আগামীটা চায় না তারা, নাকি তার পরেরটা চায়? আগামীটা যদি তারা চায়, তাহলে সকল দলই যদি চায়, চার্টারে যদি সবাই স্বাক্ষর করে থাকে, তাহলে এইটা আগামী নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নির্বাচন হতে বাধা কোথায়? একটাই শুধু বাধা আছে, যেহেতু সাংবিধানিক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে গণভোটের মাধ্যমে স্বীকৃত করে নেওয়া। এই গণভোটের মাধ্যমে স্বীকৃত করে নিলে কোনো আপত্তির কিছু নাই। রাষ্ট্রের জন্য যে কাজগুলো ভালো, বিএনপি যেগুলোকে একমত, জামাত যেগুলোকে একমত, এনসিপি একমত, অন্যান্য রাজনৈতিক দল একমত, হেফাজত, তারপরে চরমোনাই থেকে শুরু করে অন্যান্য বাম ডান সকল রাজনৈতিক দল যেগুলোতে একমত হবে, একমত পোষণ করে তারা স্বাক্ষর করবে, সেই বিষয়গুলোকে একটা চার্টার হবে, চার্টারটা ডিক্লারেশন হবে, ডিক্লারেশন হয়ে সকলের স্বাক্ষর হবে, এটা গণভোটে যাবে, গণভোটে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন হবে। এটাই তো রোডম্যাপ। এই রোডম্যাপকে যদি কেউ রোডম্যাপ না বোঝে, তাহলে তাকে কি করে বোঝাবেন আপনি কোনটা রোডম্যাপ কোনটা রোডম্যাপ না? আর এই জন্যই তো রেফারেন্ডাম প্রয়োজন। রেফারেন্ডাম কি? রেফারেন্ডামের মাধ্যমে আইনি জটিলতা দূর হয়। রেফারেন্ডামের মাধ্যমে, গণভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে সেটেল হয়, গণভোটের মাধ্যমে একইভাবে নৈতিক এবং সামাজিকভাবে জিনিসটা সেটেল হয়। এই জন্য জামাত ইসলামী অত্যন্ত সুচিন্তিত মতামত প্রকাশ করেছে। আজকে যেহেতু তাদের আলোচনার দ্বিতীয় দিন ছিল এবং শেষ দিন ছিল প্রথম রাউন্ডের, সেখানে বলা হয়েছে যে একটা রেফারেন্ডামের আয়োজন হবে, ঐকমত্য হবে যে সমস্ত বিষয় এবং মেজর বিষয়গুলোতে, সেই রেফারেন্ডামটাকে অ্যাপ্রুভ করার পরে। কিন্তু শিশির ভাই, যেটা যে আপনি বলছেন যে বিএনপি দ্বিকক্ষ চায়, আপনারাও দ্বিকক্ষ চান, এবং দ্বিকক্ষের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলেরও মানে একটা ঐকমত্য আছে, এটা ঐকমত্য কমিশন আমাদেরকে জানিয়েছে। কিন্তু বিএনপি তো এই যে গণভোট চায় না, তখন কি হবে? তাহলে দ্বিকক্ষ নির্বাচনকে আগামীটা চায় না তারা? কিভাবে চায় আগামী নির্বাচন? না, তারা তো বলছে যে নির্বাচনের কথা বলছে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। তারা তো বলছে যে যারা সংসদ গঠন করবে ভবিষ্যতে, তারা এই সমস্ত সংস্কার করবে। তারা দ্বিকক্ষের ব্যাপারে একমত আছে, কিন্তু তারা এই সমস্ত সংস্কার চাইছে। তারা বক্তৃতা বিবৃতিতে এভাবেই বলেছে যে তারা এসে এগুলো করবে, মানে সংসদ করবে, আইনসভা করবে। তাহলে তো এটা তো কোনো কথা, আর্গুমেন্ট হলো না। 31 দফার জনক বিএনপি, বলছি বিএনপি নিজে 31 দফা দিয়েছে, তার মধ্যে একটা দফা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তার মানে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই নির্বাচন তারা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন চায় না। না, যদি চায় তাহলে বর্তমান যে সাংবিধানিক কাঠামো আছে, এই কাঠামো তো এক কক্ষ বিশিষ্ট নির্বাচন হবে।
আর সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে সেগুলো করবে আমি বলছি, সেই পার্লামেন্টে যদি কারো মেজরিটি না থাকে, 2/3 মেজরিটি যদি কেউ না পায়, তাহলে কে করবে? কিভাবে হবে সেগুলো? তার মানে আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচনের আলোচনা করছি, তাদের আর্গুমেন্ট যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে এটা এই ইলেকশনের সময় না, পরবর্তী 5 বছর পরে যে নির্বাচন হবে সেখানে এটা বাস্তবায়িত হবে, তাই নয় কি? এখানে এখানে তাদের দিক থেকেও তো অনেক বিতর্ক আছে। আপনি বলছেন যে 2/3 মেজরিটি যদি না পায়, 2/3 মেজরিটি তো পেতেও পারে। এছাড়া সংবিধানে আরও তো অনেক কথাবার্তা চলছে, যদিও সেগুলো তো সংস্কার দরকার, যে না, নিজের দলের বাইরে গিয়েও নানান ধরনের মতামত দেয়া যাবে। তো এই ব্যাপারগুলো আরও আপনার কাছ থেকে ক্লিয়ার হব। শিশির ভাই, আপনি সঙ্গেই থাকুন। কয়েকটা প্রশ্ন আপনাকে করব, আপনি একবার উত্তর দেবেন। সেটা হলো, যে পরিস্থিতিটা চলছে, যে একসঙ্গে আমরা নানা ইস্যুতে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যেমন একমত, আবার দ্বিমত, যেমন এই গণভোট। তো সেইখানে আপনারা তো সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করলেন, সংস্কার ঐকমত্য কমিশন থেকে এও বলছিল যে রাজনৈতিক দলগুলোর, তাদের সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সেই জায়গায় কি আশা করেন? মানুষ তো গণঅভ্যুত্থান পরবর্তী একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা কিছু হয়তো হতে যাচ্ছে, সেখানে আসলে কি হতে যাচ্ছে, আপনি কি আশা করেন? আরেকটা ব্যাপার বলি, যে বিএনপির সাথে তো আপনারা বলছেন যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে 2 বারের বেশি। তো বিএনপি এর সাথে একটু যোগ করেছে যে পরপর 2 মেয়াদ বিরতি দিয়ে আবার হতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে আপনাদের সমস্যাটা কোথায়, যে বিরতি দিয়ে যদি আবার হয়? তারা তো পরপর 2 বারের কথা বলছে। আরেকটা ব্যাপার, যে সংসদ মানে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি যাতে না হয়, এই ব্যাপারে আপনারা মতামত দিলেন, কিন্তু এই ব্যাপারেও তো বিএনপি বিরোধিতা করছে এই দিকে, যে তাতে আসলে শৃঙ্খলা বা যে নিয়ন্ত্রণ বা একটা সামগ্রিক বিশৃঙ্খলা এড়ানোর জন্য আসলে একই ব্যক্তির এমন ক্ষমতা থাকা দরকার। যদি সামগ্রিকভাবে ছোট করে বলেন, সময় বেশি নেই হাতে। একই ব্যক্তির এরকম ক্ষমতা থাকলে কি হয়, বিগত 15 বছরে দেখেছি তো আমরা। একই ব্যক্তির হাতে প্রাইম মিনিস্টার, দলের প্রধান এবং হাউস অব দ্য লিডার। এবং বস্তুত এই দেশে তো তাই হয়েছিল। এটাকে আমরা বলেছি ফেসিজম, এটাকে আমরা বলেছি ডিকটেটরশিপ। এই ব্যাড এক্সপিরিয়েন্স থেকেই তো আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে যে ব্যক্তি দলের প্রধান হবেন, তিনি প্রাইম মিনিস্টার হবেন না, হাউস অব দ্য লিডার হবেন না। তাহলে এটা তো একটা ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ সলিউশন। আরেকটা ক্রিয়েটিভ সলিউশন কি, যে পরপর 2 বারের বেশি কিংবা সারা জীবনে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। একজন মানুষ পরপর 2 বার কিংবা সারা জীবনে 2 বার, 10 বছরের বেশি আর প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন আছে কি? কি জন্য থাকতে হবে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী? আমরা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থেকে দেশ শাসন করা যায় না? এইটাই তো ডিকটেটরিয়াল সিস্টেম থেকে মুক্তির জন্য আকাঙ্ক্ষা। আর আরেকটি কথা বলছেন, সংস্কার কতটুকু আশা করি। আমি তো পূর্ণাঙ্গ আশাবাদী। আমি আশাবাদী সকলেই একমত হবেন, সকলে একমত হয়ে সংস্কারগুলো হবে এবং আগামী নির্বাচনেই সেই সংস্কারের রিফ্লেকশন হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন হবে, পরপর 2 বারের বেশি কেউ কিংবা সারা জীবনে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফেরত আসবে। প্রধান বিচারপতি, জ্যেষ্ঠ যিনি থাকবেন আপিলের ডিভিশনে, তিনিই প্রধান বিচারপতি হবেন এবং স্থায়ী একটি জনপ্রশাসন কমিশন গঠিত হবে। এই সকল ধরনের রিফর্মগুলোকে সামনে নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সকলের সাথে এবং নতুন পার্লামেন্ট গঠন। সেটি আপনারা আশা করছেন, আপনার দল জামায়াত ইসলাম আশা করছে। জনাব শিশির মনির, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।